জাগরণের সময় এটি, সময় পরিবর্তনের। আমরা শুনতে চাই, বলতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা, মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং প্রত্যাশার আয়োজন। এখন কি চাই? প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো, আমাদের বিষয় নির্ধারণ করেছি দ্রব্যমূল্যের স্বস্তি। গত আয়োজনে আমরা কথা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। মানুষ আসলে তার বাজার ব্যবস্থাকে কেমন করে দেখতে চান, বাজারে গিয়ে কেমনভাবে তিনি তার পণ্যটিকে কিনতে চান এবং কেনার সময় তিনি তার মানি ব্যাগের সঙ্গে যে দ্রব্যের দাম সেটির সমন্বয়কে কিভাবে দেখেন। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কথা বলবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ দুজন মানুষ আমার সঙ্গে রয়েছেন। যে ছাত্র জনতা অভ্যুত্থান শুরু করেছিল, আন্দোলন শুরু করেছিল কোটা সংস্কারের জন্য, সেই আন্দোলন কিন্তু সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে জনগণের আন্দোলন হয়ে উঠল। তবে আন্দোলন যখন একটা সাফল্যের জায়গায় গিয়েছে, তারা দাবি আদায় করতে সমর্থ হয়েছেন, সেই জায়গাটিতে রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছেন ছাত্র জনতা। আমরা দেখেছি ট্রাফিকে যখন পুলিশ অনুপস্থিত ছিল, ছাত্ররা সেটি স্বেচ্ছাসেবা হিসেবে নিয়ন্ত্রণ করেছেন, বাজার মনিটরিংয়ে গিয়েছেন। কিন্তু তারপরেও সরকারি ব্যবস্থাপনা ছাড়া আসলে কোনো রাষ্ট্রের সংস্কার কখনোই সম্ভব নয়। তাই ছাত্র জনতা নানা দাবি জানাচ্ছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি। ঠিক তেমনি বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে কিংবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করতেও গত 11ই আগস্ট ছাত্র জনতার পক্ষ থেকে একটি দাবি দেয়া হয়েছে বিভিন্ন দফার মাধ্যমে এবং আলটিমেটামও দেয়া হয়েছে। আমার সঙ্গে সেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা রয়েছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা মোটামুটি একটা পরিসরে যাদেরকে আমরা দেখি যে বাজারে নিয়ন্ত্রণ, যাদের প্রতি আমরা ভরসা করতে পারি যে তারা কেন দেখছেন না যে বেশি দাম রাখছে আমার কাছ থেকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার যে মহাপরিচালক জনাব AHM শফিকুজ্জামান আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগতম আপনাকে। আমি শুরুতেই বিন ইয়ামিন মোল্লা আপনার কাছে যেতে চাই। আমরা 11ই আগস্ট আপনাদের দাবির কথা শুনেছি, আপনাদের আলটিমেটাম শুনেছি। আপনারা যে দাবির কথা বলছিলেন সেই সময়কার একটা ফুটেজ আমাদের কাছে রয়েছে। আপনাদের দাবির কথা আমরা জেনেছি খবরের মাধ্যমে, তবে আজকের আয়োজনে আমরা আসলে শুনতে চাই যে আপনারা কি কি দাবি জানিয়েছেন, কি আলটিমেটাম দিয়েছিলেন আপনারা সেদিন। সেখানে আমরা আলটিমেটাম দিয়েছি যে এক সপ্তাহের ভিতরে বাণিজ্য মন্ত্রণালয় যতগুলো অধিদপ্তর পরিদপ্তর রয়েছে প্রত্যেককেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সক্রিয়ভাবে মানুষের জন্য সন্তোষজনক কাজ করতে হবে, আর না হলে তাদেরকে পদত্যাগ করতে হবে। শুধুমাত্র ভোক্তা অধিদপ্তরকে তো আমরা দায় দিতে পারি না, কারণ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য আবার শুধু বাণিজ্য মন্ত্রণালয়, আরো অনেকগুলো মন্ত্রণালয় সংযুক্ত আছে। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল সবাইকে তাগাদা দেওয়া। আমরা যদি দেখি যে তারা আসলে তাগাদা পাচ্ছে না, আমাদের আলটিমেট পরিধি কিন্তু আস্তে আস্তে বাড়বে। আজকে আমি সেগুলো সামনে আরো বলবো। বিপ্লবী ছাত্র জনতা বাজার মনিটরিং করবে, নগর বন্দর শহর গ্রামগঞ্জ সব জায়গায় টিম করে করে, এবং তারা ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন সেই জেলাগুলোতে বা সেই অঞ্চলগুলোতে তাদের সাথে সমন্বয় করবে এবং তাদের সহযোগিতা গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর, প্রতিটি জেলায় ছাত্রদের সাথে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা করতে হবে, যেভাবে 11 তারিখ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল ঠিক সেভাবে। 3 নম্বর, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য পাইকারি ক্রয়ের যে রিসিট, সেটা প্রত্যেকটা দোকানে এটা থাকতে হবে। রিসিটটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং প্রতিটি দোকানে কিন্তু মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে একটি সিন্ডিকেট তো চলে গেল, আবার নতুন করে এর ধরনের সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেখানকার যারা ভোক্তা অধিদপ্তর দায়িত্বশীল বা সংশ্লিষ্ট প্রশাসনের লোক আছে বা এখন সেনাবাহিনীর মাঠে আছে, তাদের সাথে কথা বলে নতুন করে যেন কোনো সিন্ডিকেট দানা না বাঁধে সেইটা প্রতিরোধ করতে হবে। এই রাস্তায় রাস্তায় যে চাঁদাবাজি, এটা একদম পুরোভাবে একদম বন্ধ করে দিতে হবে। ভোক্তা অধিদপ্তর সহ সরকারের প্রত্যেকটা দপ্তর পরিদপ্তর ইয়াতে আপনার হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। এবং সরকারের অন্য সকল সেবা খাতকে আমরা আহ্বান জানিয়েছি 11 তারিখ যে যেভাবে ভোক্তা অধিদপ্তর মত বিনিময় করেছে, তারা এখন ছাত্রদের সাথে সমন্বয় করে ফাংশন করছে মাঠ পর্যায়ে, তারাও যেন সেভাবে সমন্বয় করে মাঠ পর্যায়ে ফাংশন করে। আর একটা জিনিস আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি
যে এই ছাত্র জনতা যারা কাজ করছেন তারা আবার কাজ করতে গিয়ে যেন কোনো অন্যায়ের সাথে তারা যেন যুক্ত না হন। এবং পরিশেষে আমরা যে 7 দিনের আলটিমেটাম, আমরা সেই আলটিমেটাম দিয়েছি যে এই 7 দিনের ভিতরে উল্লেখযোগ্য কাজ করতে হবে, যেটা দেখে মানুষ যেন সন্তুষ্ট হয়। আর যদি তারা সেই উল্লেখযোগ্য সন্তোষজনক কাজ না করতে পারেন তাহলে তারা পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? দেখুন, বরিস জনসন তিনি কিন্তু পার্টিগেট কেলেঙ্কারির দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। তারপরে এই যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হলো, তাদের সিক্রেট সার্ভিসের প্রধান তিনি পদত্যাগ করেছেন না। তো উন্নত বিশ্বে তারা দায়িত্ব পালন না করতে পারে, তার পদত্যাগ করেন। আর আমাদের দেশে দেখি যে একজন তিনি পদত্যাগ করবেন, তার পদত্যাগের জন্য শত শত মানুষের জীবন দিতে আমরা হয়। সেই ট্রেন্ডটা তৈরি করতে চাই, আমরা যে সেই দায়িত্বে ট্রেন্ডটা- ব্যর্থ হলে আমি যদি দায়িত্ব কোনো ছেড়ে দায়িত্ব দেব। নিয়ে পালন না করতে পারি, আমাকে সেই অনেক পদত্যাগ ধন্যবাদ। করতে হবে। আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, ছাত্র জনতা যে আপনাদের কাছে তাদের দাবি জানিয়েছে, এই ব্যাপারটিকে আপনারা কেমন করে দেখছেন? আমার দৃষ্টিতে আসলো তারা 8-9 তারিখ থেকে তারা বাজার মনিটরিংয়েরও কাজ হাতে দিয়েছে। এবং এই নিউজটা আমি যখন আপনাদের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে দেখলাম, এবং তখন আমার কাছে এত রিলিফ লাগলো। অর্থাৎ আমরা এত বছর ধরে চেষ্টা করে যে কাজটা করতে পারলাম না, এই অদম্য শক্তি তারা যখন এটি হাত দিয়েছে, তখনই আমার কাছে মনে হলো যে না, এবার বোধহয় সম্ভব। এবং আমি এখন ঠিক এই মুহূর্তে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাজারের যত অনিয়ম ছিল, যে জিনিসটা আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, অনেক সময় আমি সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করতে পারিনি, এখন সময় এসেছে যে ওদেরকে কাজে লাগিয়ে আমরা করব। প্রিয় দর্শক, আমরা কথা বলতে চেয়েছি বাংলাদেশের আরও মানুষের কাছে, ক্রেতার সাথে, বিক্রেতার সাথে। চলুন শুনে আসি, দেখে আসি কি বলছেন তারা। দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মানে আজ একরকম কালকে একরকম, এটা সিন্ডিকেটের জন্যই হচ্ছে। জানি যে সিন্ডিকেট আছে আগে থেকে, সিন্ডিকেট এখনো ভাঙে না। সিন্ডিকেটগুলো যদি মুখিব করতে পারে তাহলে এই দাম যদি কমার একটা ওয়ে থাকে। এই যে ভোক্তা অধিকার যে একটা আছে, এদের আরও অ্যাক্টিভ হতে হবে। এবং বাজার নিয়ন্ত্রণ করতে গেলে মানে যারা বিক্রি করে এদেরও সচেতন হতে হবে, চাঁদাবাজ বন্ধ করতে হবে। আর হচ্ছে গিয়ে মানুষ মেন হচ্ছে সচেতনতা এবং দেশপ্রেম। আমাদের ভিতরে যদি দেশপ্রেমটা আসে, যার জায়গার থেকে অ্যালার্ট থাকে, তাহলে কিন্তু দ্রব্যমূল্য এমনি কমে যাবে। আমি চাচ্ছি এই যে আমাদের সিন্ডিকেটরা, বিভিন্ন মধ্যস্বত্বভোগীরা যে রাস্তা রাস্তায় চাঁদাবাজি করে এবং তাতে দ্রব্যমূল্যের দাম বাড়ে, এই চাঁদাবাজিটা যদি এই সরকার, ইন্টেরিয়র গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার কমাইতে পারে বা বাধা দিতে পারে, তাহলে বাজারটা আরেকটু আমাদের হাতের মুঠে আসবে। এখানে বাজার মূল্য দেওয়া হয়েছে খাসির মাংস 800 টাকা কেজি। তো দোকানদাররা যদি কমে না কিনে, তা আমরা যারা গ্রাহক আছে, ভোক্তা আছে, আমরা কমে কিভাবে পাবো? প্রিয় দর্শক, শুনছিলাম ক্রেতা এবং বিক্রেতাদের কথা। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, সেই আলটিমেটামে আপনারা কতটুকু কাজ করতে পারবেন 7 দিনে বলে মনে করছেন? আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কি কারণে আমি অ্যাপ্রিসিয়েট করি, দেখেন, তারা মনিটরিং আমাদের সাথে সহায়তা করবে, এটা কিন্তু তাদের দাবি। আমি কিন্তু অলরেডি এটাকে অনবোর্ড করেছি এবং 11 তারিখে ওদের সাথে মিটিং করার পরে আমি রাতের বেলা জুমে আমাদের 64টা জেলা, 8টা বিভাগের আমাদের প্রায় 90 জন অফিসার আছে, তাদের সাথে আমি প্রায় 3 ঘন্টা মিটিং করে আমরা এই সপ্তাহের মধ্যে ওদের যে দাবি যে সভা করতে হবে, এটি কিন্তু আমি কাল 11 তারিখে ডিক্লেয়ার করেছি। এবং এই বৃহস্পতিবারের মধ্যে আপনার প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে ঠিক ওদের যে সমন্বয়কারী আছে তাদের সাথে আমরা কিন্তু সভা করব। আপনার এখানে যে রিসিট দেওয়ার কথা বলা হয়েছে, আপনারা দেখেছেন যে এটা নিয়ে যে আমরা কত স্ট্রাগল করেছি, কত তাদের অজুহাত। এখন ছাত্ররা যখন এটা বলেছে, আমি বিশ্বাস করি আমরা যদি পাকা ভাউচার রাখতে পারি, দ্রব্যমূল্য এটি যদি 4টা টানিয়ে রাখতে পারি, তাহলে তো আমার কাজ 50% কিন্তু হয়ে গেল। 7 দিনের আলটিমেটাম, এই বিষয়টি হলো যে এই জায়গায় কিন্তু বাজারের ডাইনামিক্সটা বুঝতে হবে। প্রথম যে জিনিসটা, দ্রব্যমূল্য কেন বৃদ্ধি হয়, এটির একটা কারণ হলো যে উৎপাদন কস্ট, যেটা দেশে উৎপাদন হয় সেগুলোর কস্টগুলো অনেকগুলো বেড়েছে, সারের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে, এটি হলো একটা কারণ। আমাদের সেচের দাম বেড়েছে। উৎপাদিত পণ্যটা আমার টেবিলে আসার পর্যন্ত, আপনার টেবিলে আসার পর্যন্ত আপনার যতগুলো হাত বদল হয়, প্রতিটা জায়গায় আপনার এখানে কালো হাত ছিল। আমাদের ঢাকায় যে আমাদের আড়ত আছে, সেই আড়ত থেকে শুরু করে পাইকারি, খুচরা, প্রতিটা জায়গায় ম্যানিপুলেট করা হয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন এটা তো আপনাদের দায়িত্ব ছিল। হ্যাঁ, আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আপনারা তো এটাই জানেন যে চাঁদাবাজি নিয়ে যেগুলো ছিল, এই যে পথে পথে যে আপনার 28,000 টাকার ট্রাক ভাড়া আজকে 14,000 টাকা হলো, তাহলে কি হচ্ছে যে এই অর্ধেক টাকা যে চাঁদাবাজির মাধ্যমে চলে যেত বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাহিনী, এখন এটি তো ভোক্তা অধিকার এটি করতে পারবে।
তাহলে কি দাঁড়াচ্ছে যে উৎপাদনের কস্ট যদি কমে তাহলে এন্ড পর্যায়ে দ্রব্যমূল্য কমবে। এখন উৎপাদনের কস্টটা বা এটি কিন্তু আপনার কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন, এই যে বড় বড় অধিদপ্তরগুলো আছে এটা কিন্তু তাদের। আবার আপনি ডিমের বলেন, পোলট্রি বলেন, আমাদের গরুর মাংসের কথা বলেন, সেখানের যে কাজগুলো, এটা তো টোটাল একটা ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি আছে। এখন আমরা যে জিনিসটা হলো যে এগুলো সমন্বিতভাবে যে কাজের বিষয়টি, সেটি কিন্তু এখন একটা সুযোগ আসছে। এরপরে কিছু আছে আমাদের ইম্পোর্টেড পণ্য, এবং আমাদের অনেক এসেনশিয়াল কমোডিটি আছে, আপনারা জানেন চিনি, তেল, এগুলো ইম্পোর্ট করতে হয়। এখন ধরেন আমাদের যে ডলারের যে অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, আমাদের যে মূল্যস্ফীতি হয়েছে, এই বিষয়গুলো তো ভোক্তা অধিকার অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় করতে পারবে না। তাহলে আমরা কেন একটা এসেনশিয়াল কমোডিটির আমি এলসি সেটেল করতে পারছি না? বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা, এটি তো আসলে যদি এলসি যদি সেটেল না করা যায়, আমাদের ল্যান্ডপোর্ট থেকে পেঁয়াজ আমদানি হবে, আমি যদি সেই এলসিটা যদি না দিতে পারি তাহলে তো পেঁয়াজ আমদানি হবে না। তো এই জায়গাগুলোতে তো সংস্কারের যে কথা আছে, অলরেডি তো আপনার সেখানে বাংলাদেশ ব্যাংকের ওরাও তো একটা দাবি দিয়েছে, সেখানেও সংস্কার হচ্ছে। এরপরে ধরেন আমাদের এনবিআরের ইস্যু, আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ডিউটির ব্যাপারে আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেডিং কমিশন আছে, আমরা কত অ্যানালাইসিস করেছি, আমি কত চিঠি দিয়েছি, কিন্তু দেখেন এই বছর শুধু একটা আইটেমের উদাহরণ দেই, যে রোজার সময় খেজুরের দাম কেন বৃদ্ধি ছিল, এটি তো টোটালি 100% ইম্পোর্টেড। এখন সেখানে যে ডিউটি আরোপ করা ছিল, সেই ডিউটিটা আমরা 4 মাস আগে থেকে আমরা কমানোর জন্য বলেছি, কিন্তু সেটি 15 দিন আগে কমালে যেই খেজুরটা আমদানি করতে 1.5 থেকে 2 মাস লাগে, এটার তো ইম্প্যাক্ট পড়বে না। এখন চিনির ক্ষেত্রে আপনার এখনও 40 টাকা পার কেজিতে ডিউটি আছে। এখন সরকারের যারা ট্যাক্স কালেকশন করে, রেভিনিউ কালেকশন করে, এখন তাদের পলিসি কি আমি এসেনশিয়াল কমোডিটি থেকে ডিউটি নেব নাকি আদার এরিয়া থেকে নেব, আমাদের ইনকাম ট্যাক্সের এরিয়া বাড়াবো? এখন এই বিষয়টা তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে করা যাবে না। এই কারণে আমি ওদের যে আলটিমেটাম, এটাকে আমি এই কারণে স্বাগত জানাচ্ছি যে এখন সময় আসছে, এখন নড়ে চড়ে বসার সময় আছে। আমি ওদেরকে নিয়ে মাঠে কাজ করব, কিন্তু আমার কাজটা একদম এন্ড পর্যায়ে। মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরটা আসলে কাদের আওতায় পড়ে? আমি গত 9 তারিখে শ্যামবাজারে গেলাম, সেখানে দেখলাম যে সেখানে চাইনিজ পেঁয়াজ আছে, পাকিস্তানি পেঁয়াজ আছে, ইন্ডিয়ান পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ আছে। ওখানে একটা ট্রাক লোড হচ্ছে, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কাওরান বাজার পর্যন্ত তার 6 কিলোমিটার যেতে তার 3টা জায়গায় চাঁদা দিতে হতো। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এখন সেই চাঁদা দিতে হচ্ছে না, কিন্তু ট্রাক ভাড়া কমেনি। অথবা আপনার যে ব্যবসায়ী যিনি এটা বিক্রি করছেন, সেখানে তার যদি আপনার এখন এই অতিরিক্ত পয়সাটা দিতে হচ্ছে না, তাহলে ওই ব্যবসায়ী যদি এখন ওই অনুযায়ী যেটি পয়সা দিতে হচ্ছে না, সেই বেনিফিটটা কে পাবে? সেই বেনিফিটটা তো ভোক্তা পাবে, সেটি তো পাচ্ছে না। তো এই জন্যই আমি ওদের সাথে যেটা করছি, এবং আমরা আরও এক্সক্লুসিভ অনেকগুলো বিষয় মিটিং করবো, কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো। ওদেরও তো লিটারেসি নাই। আমার কাছে যে ডকুমেন্টগুলো আছে এগুলো পাবলিক ডকুমেন্ট, এগুলো তোমাদের যা যা লাগে আমি কিন্তু ওদের কাছে হস্তান্তর করেছি, এবং সেখানে আমরা প্রতিটা বিষয়ে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিয়েছি। সেটা ডিমের কথা বলেন, আপনার চিনির কথা বলেন, আলুর কথা বলেন, পেঁয়াজের কথা বলেন। এখন ওই জায়গাগুলো কিন্তু সব কিছু কিন্তু লেখা ছিল, কার কি কাজ করতে হবে। এখন সময় এসছে ওই কাজগুলো যদি সবাই করে। ওই সমন্বয়ের জায়গাটা নিয়ে আবার আপনার কাছে আসবো। ইয়ামিন, আপনার কাছে আসতে চাই একটুখানি। যেমনটা তিনি বললেন যে অন্যান্য অধিদপ্তরের যদি হস্তক্ষেপ না থাকে বা তাদের যদি তৎপরতা না বাড়ে, তাহলে আসলে এইখানে পর্যন্ত ফলাফল পাওয়া ভীষণ কঠিন। আপনাদের যে দাবি কিংবা আপনাদের যে আলটিমেটাম 7 দিনের মধ্যে, সেটাকে অন্য দপ্তরের জন্য নাকি শুধু ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য? দেখুন, যখন একটা ভূমিকম্প শুরু হয়, তো আমি যদি বলি যে ভূমিকম্প আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, চট্টগ্রাম দিক দিয়ে, বা ঘূর্ণিঝড় আসতেছে চট্টগ্রাম দিক দিয়ে, তখন আশেপাশের যে অঞ্চলগুলো তাদেরও কিন্তু সতর্ক হওয়া উচিত যে ভূমিকম্প তাহলে হইলে বা ঘূর্ণিঝড় হইলে তাহলে আমার অঞ্চলও কিন্তু আসবে বা আসতেছে কিনা একটু খোঁজ নেই। তো বাকি যত মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, তাদেরও একটু সতর্ক হওয়া উচিত যে ভূমিকম্প শুরু হয়েছে, আপনাদের দিকে কিন্তু ধেয়ে আসতেছে। সেই জায়গা থেকে স্পেসিফিকলি বলতে চাই যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলোকে কাঁচামাল বলা হয় বা এই ধরনের, যেমন আলু, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, পচনশীল জিনিস, তো এগুলো তো কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্বে পড়ে। তাদের প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তা রয়েছেন। তাহলে আপনি দেখেন এখন মানুষের কোয়েশ্চেন কি যে অমুক বাজারে দাম এত, পাশের জেলায় অমুক বাজারের দাম হতো, বা একই জেলায় এক বাজারের দাম হতো, আরেক বাজারের দাম হতো। এখন সারা দেশে যদি আপনি একটি দাম করে দেন, সেটাও কিন্তু আসলে হয় না। এজন্যই কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যায়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর আপডেটেড দাম
প্রতিদিন বা 1-2 দিন পর পর তারা যেন দিতে পারে। আমি মনে করি প্রতিদিনই তারা এটি ঠিক করে দিতে হবে। তাহলে কৃষি বিপণন অধিদপ্তরের তারা এখন কি করছে? ডিজি মহোদয়, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে দেখেন ভূমিকম্প কিন্তু আপনার দিকে ধেয়ে আসছে, সাবধান হন। আপনাদের যত অফিসার আছে তাদেরকে সবাইকে কাজে নামতে বলুন এবং দ্রুত আপনারা তালিকা দেন। এবং বিপ্লবী ছাত্র জনতা যারা এই বক্তব্য দেখবেন তাদেরকেও বলবো যে আপনারা তাদেরকে অ্যাড্রেস করুন, তাদের অফিস কোথায় আছে সেখানে যান, তাদেরকে বলুন যে এগুলো তাদের দায়িত্ব পালন না করলে তাদেরকে ধরুন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের দায়িত্ব কিন্তু উৎপাদন করা এবং উৎপাদনের যে দাম আছে এগুলোকে সমন্বয় করা এবং বিক্রি কতটুকু কী দামে হবে এই জিনিসগুলো মোটামুটি ঠিক করতে সহযোগিতা করা। আবার এই যে দেখেন এই যে ব্রয়লারের মুরগি, মাংস, ডিম, এই দোকানে মুরগির মাংসের দাম 120 টাকা, আবার আরেক বাজারে বা ওই বাজারে আরেকটা দোকানে বলে 40 টাকা। ভাই আমার এই যে আমার মুরগি ভালো মুরগি এই সেই অমুক তমুক, এই জিনিসগুলো কারা নিয়ন্ত্রণ করে? কিছু নির্দিষ্ট কোম্পানি বা তার আশেপাশে আরও কিছু কোম্পানি আছে, তারা মিলেই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে। অনেকেই এতদিন ভয়ে তাদের নাম বলতে পারে নাই। তা আমরা যেহেতু আমাদের নিজের জীবনটা নিয়েই আসলে ভয় করি না, শুধু তাদের নাম বলতে তো কোনো সমস্যা নেই। তারাই কিন্তু এই আপনার বলেন মুরগি, তারপরে মাংস, তারপরে ডিম, তারপরে এই যে পশু খাদ্য, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে পুরো বাজার ব্যবস্থাপনাটা। তো তাদেরকেও তো আমরা মানে অ্যাওয়ার করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি যে আপনারা যে সিন্ডিকেট করে এতদিন বিভিন্ন খাবারের দাম বৃদ্ধি করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনারা সাবধান হন। এবং আপনারা অতীতে যে দুর্নীতি অন্যায়গুলো করেছেন সেগুলোর কিন্তু এখন শ্বেতপত্র বের হবে এবং আপনাদের পানিশমেন্ট হবে। তবে আমি পাশাপাশি একটা জিনিস বলবো যে বিপ্লবী ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে কোনো দোকানপাট, অফিস আদালত, মিল, কল কারখানা, মিডিয়া হাউস, কোনো সম্পত্তি, কোনো প্রতিষ্ঠান কোনো যেন ভাঙচুর না করে, ক্ষয়ক্ষতি না করে, কারণ এগুলো আমাদের সবার সম্পদ, জনগণের সম্পদ, এই দেশের মানুষের সম্পদ। যদি ধরতে হয়, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এখানে যারা দুর্নীতি করেছে বা অন্যায় করেছে বা মানে জনতার বিপক্ষে ছিল, আপনি সেই সুনির্দিষ্ট মানুষদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন। দুর্নীতিবাজ হলে, পয়সা বিদেশে পাচার করলে সেগুলো নিয়ে আসেন। কিন্তু এই সম্পদ ভাঙচুর করতে হবে না, এটা আমার সম্পদ, আপনার সম্পদ। এগুলোকে কাজে লাগে দেশকে আমরা আবার উন্নত করব। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে চিনি, সয়াবিন তেল, এই যে জিনিসগুলোর দামগুলো যেগুলো আসলে মূলত ইম্পোর্টেড হয়, এগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করে? তাহলে তারা আসলে কি দামে আমদানি করছে, তারা আসলে কি দামে আসলে বিক্রি করছে, তারা আসলে যে বিপণন ব্যবস্থা, সাপ্লাই চেইনটাকে আসলে তারা কিভাবে মেনটেন করছে, এগুলোকে কিন্তু এখন পাবলিকের সামনে উন্মুক্ত করতে হবে। এবং অতীতে যদি তারা এই ক্ষেত্রে কোনো দুর্নীতি করে থাকে, করেছে অবশ্যই, হ্যাঁ, সেগুলো বের হবে শ্বেতপত্র আকারে এবং ব্যবস্থা নিতে হবে। আবার যে ধরেন যে সিলিন্ডার গ্যাস, মানুষ বিভিন্ন জায়গায় গ্যাসের লাইন নাই, সিলিন্ডার গ্যাস দিয়ে তারা রান্না করে, এগুলো কারা প্রোভাইড করে এই ব্যবসাগুলোর সাথে? তাহলে তাদের লাইসেন্স দিচ্ছে কারা? এনার্জি রেগুলেটরি কমিশন। তাহলে এখানে অন্য কাউকে লাইসেন্স কেন দেওয়া হয়নি এতদিন? এই যে মনোপলি মার্কেট সৃষ্টি করা, এই যে কিছু কতিপয় ব্যবসায়িক গ্রুপকে দানব হওয়া এবং সারা দেশের মানুষের এই মানে খাদ্য পণ্য দ্রব্য মৌলিক চাহিদাটাকে নিয়ন্ত্রণ করার অধিকার তাদের হাতে তুলে দেওয়া, এগুলো তো তারা করেছে। পাশাপাশি এনবিআর এর কথা বলছি, যে দেখুন তারা আসলে কি কাজগুলো করে। তারা রাজস্ব মাফ করে দেয়, হ্যাঁ, বিভিন্ন বড় বড় কোম্পানি গ্রুপগুলো যারা আছে তাদের রাজস্ব মাফ করে দেয়। আবার বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে তারা ঋণ দেয়, লোন দেয়, হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে, কিন্তু অন্যদেরকে দিচ্ছে না। দেশের মানুষ তো সবাই, ব্যবসা তো সবাই করবে দলমত নির্বিশেষে। কিন্তু ওই যে আপনার হচ্ছে সিন্ডিকেটের মূল, সেই দৈত্য দানবীয় শক্তির মূল উৎস, হ্যাঁ, সেই জায়গা থেকে তাদের প্রতি যে আশীর্বাদ পুষ্ট হাত, যে হ্যাঁ ঠিক আছে অমুক গেছে, হ্যাঁ ওরে দিয়ে দাও, অমুক গেছে ওকে দিও না, ওরে দেওয়া যাবে না, ও আমার দল করে না, অমুক গেছে হ্যাঁ ওরে দিয়ে দাও, যে এই জিনিসগুলো বাংলাদেশে এখন আর চলবে না। টেন্ডার নিয়ন্ত্রণ করা, যে দেখেন এই যে কারওয়ান বাজার, যেখানে ভোক্তা অধিদপ্তর রয়েছে, যেখানে র্যাবের অফিস, এই কারওয়ান বাজারের ভিতরে প্রতি রাতে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। আমি যতটুকু শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে অলরেডি আবার নতুন হাত বদল হয়েছে, এখন আবার সেই মানে কোটি কোটি টাকার বাণিজ্য সেখানে হচ্ছে। তাহলে এটি কিভাবে সম্ভব? কারা করছে এগুলো? আপনারা ওয়ার্ক করেন। এই প্রশ্নটাই আমি আরেকটি কথাই বলবো, আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করুন। আপনি যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকেন, এই স্বৈরাচারের দোষর না হয়ে থাকেন, তাহলে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। কারা কারা দুর্নীতি করেছে, কি কি দুর্নীতি হয়েছে, কেন আপনি কি কাজ করতে পারেন নাই, সেইটা আপনি জনসম্মুখে প্রকাশ করুন। আপনি নিজে দায়মুক্ত হন। এবং যদি আপনি দুর্নীতিবাজ হয়ে থাকেন, দোষর হয়ে থাকেন,
তাহলে আপনি চলে যান, আপনাকে শাস্তির আওতায় আসতে হবে। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, বেশ একটা শক্তিশালী কণ্ঠস্বর, ঝড়ের আভাস দিয়ে গেল। সেই জায়গায় যে নতুন পরিবর্তনের কথা বললেন, এখন থেকে সব ঠিক হবে, এই প্রত্যাশা যখন আমরা করছি, তখন আপনার অধিদপ্তর থেকে আপনার যদি বলি যে মানুষের কাছে আপনার যে শপথ কিংবা আপনি ভবিষ্যতে কি করতে চান, সেই জায়গাগুলো কি? অনেক ক্ষেত্রে আমরা কোনটা বলতে পারিনি, অর্থাৎ এই সিন্ডিকেট শব্দটা এটা কিন্তু আমাকে অনেক সতর্কভাবে বলতে হতো। এখন আমি ওই শক্তিটা, ওদের এই শক্তিটা পেয়েছি। এখন যে ডকুমেন্টগুলো বলছি, যে আমি যে রিপোর্টগুলো দিয়েছি, এই রিপোর্টগুলো ওদেরকে কালকে হ্যান্ড ওভার করেছি, এখানেও সেই রিপোর্টগুলো আছে এবং সেখানে কিন্তু প্রতিটা বিষয় কোথায় সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করে সরকারের যে সব জায়গায় দেওয়ার কথা সেই সব জায়গায় দিয়েছি। এখন যে জিনিসটা আছে, কারওয়ান বাজারে প্রতি রাতে 1 কোটি টাকা চাঁদা উঠতো এবং সেই কথাগুলো কিন্তু আমি মিডিয়াতেও বলেছি এর আগে। এখন এইটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে বিষয়গুলো হয় কি যে, এবং আমি তো একটা সরকারি সিস্টেমের মধ্যে আছি এবং প্রতিটা মন্ত্রণালয় কী কী কাজ করবে, প্রতিটা অধিদপ্তর কী করে কাজ করবে সেটি কিন্তু সরকার নির্ধারণ করে দেয়। এখন আমি গিয়ে তো ওই যে রেলের টিকিট নিয়ে রনি যখন আন্দোলন করলো, আমি কিন্তু রনির বিষয়টা অ্যাড্রেস করেছি, কিন্তু রেল কিভাবে টিকিট বিক্রি করবে সেটা তো আমার নেই, কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং দেখেন, রনির আন্দোলনে, ছাত্র আন্দোলনের যে বিষয়টা দাঁড়ালো, রনির এই আন্দোলনের ফলে সহজ.কমকে আমরা যখন ফাইন করলাম, এবং তখন কিন্তু আজকে বাধ্য হয়েছে যে 100% টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। এগুলো এক একটা চেঞ্জ। এখন যা আপনার এখতিয়ারে আছে, সেই জায়গায় আপনি কি আসলে শক্ত কণ্ঠে বলতে চান যারা দুর্নীতি করে? প্রথম এখতিয়ার যে জিনিসটা, কোনো কর্তৃপক্ষ যদি দাম নির্ধারণ করে দেয়, সেটি বাস্তবায়নের দায়িত্ব আমার এবং সেটা আমরা করে যাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে দুর্নীতির যে বিষয় যেটা বলা হয়েছে, আমাদের এখানে স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে। এখন এখানে তো আপনারা দেখেছেন যে বিগত সময়ে হাজার হাজার কোটি টাকার যে সব বিষয়গুলো আছে বা সেগুলো তো আসলে সারফেসে আসেনি। এখন আমার ইন্ডিভিজুয়াল, আমার অফিসের, আমি কিন্তু এই বিষয়ে শুধু আমার অফিসের কথা বলতে পারি। আর কি বলতে পারি, আমার কাছে যে ডকুমেন্টগুলো আছে সেটা আমার কাছে আগেও অ্যাভেলেবেল ছিল, এখনও আমি বলেছি আমার এটা কোনোটাই ক্লাসিফাইড ডকুমেন্ট না। আমাদের সরকারের কিছু আপনার ক্লাসিফাইড ডকুমেন্ট থাকে যেটাই পাবলিক করা যায় না, বিভিন্ন আপনার রাষ্ট্রের গোপন বিষয় আছে, কিন্তু আমার এটা হলো নন ক্লাসিফাইড ডকুমেন্ট এবং এটি কিন্তু পাবলিক। এবং আমি সবসময় আমার যখন মিটিংগুলো হয়, আপনারা দেখেছেন সবগুলো মিডিয়া থাকে, সাধারণ মানুষ থাকে, এবং সেটা কিন্তু আমরা পাবলিক করে দিই। এবং সেই ডকুমেন্টগুলো আমি, আমার কাছে যে রিপোর্টগুলো আছে সেগুলো ওদের কাছে হ্যান্ড ওভার করছি। ওদেরকে বলবো যে সেখানে তোমরা এটা দেখো, পড়াশোনা করো, এখানে কোন জায়গায় আছে। নিশ্চয়ই ওদের যে মেধা আছে, ওদের যে উদ্যম আছে, ওদের যে এনার্জি আছে, যে জিনিসটা আমরা তো আসলে যারা একটু আমরা সিনিয়র হয়ে গেছে, আমাদের তো সেই এনার্জিটা নেই। এখন ওরাই বের করুক, সেটার জন্য যতগুলো জায়গা আছে, আমার যতটুকু হেল্প লাগবে, আমার যে যতটুকু তথ্য তাদেরকে দেওয়ার, আমি সেই জিনিসগুলো সাপোর্ট দিব এবং তাদেরকে বাজার ব্যবস্থাপনার যে মডেলগুলো আছে বাংলাদেশে, সেইগুলো ভেঙে আমাদের যাতে এই হাত বদলের ফলে প্রতিটা স্তরে বেড়ে যায়। আপনার শুধুমাত্র পাইকারি থেকে খুচরায় সেখানে ডাবল দাম হয়ে যায়, কারওয়ান বাজার থেকে শান্তিনগর বাজার সেখানে 40 টাকার পটল 80 টাকা হয়ে যায়, সেই জায়গাগুলোতে যাতে আসে। এবং এখানে আরেকটা বড় একটা এলিমেন্ট আছে, বাজার কমিটিগুলো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত বাজারগুলো নিয়ন্ত্রণের জন্য। আপনি বলেন, ঢাকা শহরের অনেক বাজার আছে যেখানে বাজার কমিটির নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয়। আবার দেখছেন অনেকগুলো স্কুলের নির্বাচনে কোটি কোটি টাকা লাভ না হলে আসলে কোটি টাকা খরচ করে, মানে শত কোটি টাকা লাভের জন্য। এই লাভের টাকাটা কোথা থেকে আসে? সেটা আমার আপনার 18 কোটি মানুষের পকেট থেকে আসে। অর্থাৎ এগুলো কেন 5-6 জন লোক নিয়ন্ত্রণ করবে? কেন না এখানে 50 জন লোক যদি এখানে থাকতো, তাহলে কিন্তু আপনার এই যে আমাদের যেটা ওপেন মার্কেট ইকোনমিতে যেটা কম্পিটিশন হতো আমাদের যেখানে, তাহলে কিন্তু এই বাজার ব্যবস্থাপনা এখানে কম্পিটিশনের মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্যটা যৌক্তিক পর্যায়ে থাকতো। এখন হচ্ছে কি যে কয়েকজন ব্যক্তি করছে, সেই কয়েকজন ব্যক্তিই কিন্তু আপনার মূল হোতা, এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে বেড়ে আসবে বলে আমার বিশ্বাস। আমি আশা করছি ইয়ামিনরা যে স্বপ্ন দেখে আজকে বাংলাদেশে যে পরিবর্তন আসছে, আমরাও সেই পরিবর্তন বাস্তবায়ন করতে চাই, আমরা একই সাথে করতে চাই। সেটি হলো সাধারণ মানুষের যে কষ্টের জায়গাটা আমরা
সেটা লাঘব করতে চাই। অনেক ধন্যবাদ বিনিয়ামিন মোল্লা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শক্তিশালী কণ্ঠস্বরের জন্য, এবং জনাব এইচ.এম. শফিকুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। এক প্রবল শক্তিশালী কণ্ঠস্বর শুনলাম আমরা ছাত্র জনতার পক্ষ থেকে, এবং আমরা চাই যে নতুন প্রজন্মের যে প্রত্যাশা, যে বাংলাদেশের মানুষ আসলে সকল ক্ষেত্রে স্বস্তি পাবে, ন্যায় বিচার পাবে, নৈতিকতাকে সামনে রেখে আমরা আসলে আমাদের সকল মৌলিক চাহিদাগুলোকে পূরণ করতে পারবো। বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের পুষ্টির চাহিদা পূরণ করে তাদের যে খাদ্যের চাহিদা সেটিকে পূরণ করতে পারবে, এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে আমরা দীর্ঘশ্বাস ফেলছি সেটি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা বিশ্বাস করছি, প্রত্যাশা করছি। আজকের আয়োজন থেকে বিদায় নেব এখন, আবার দেখা হবে।